হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বর্তমান পেপারে রিসেন্টলি একটা আর্টিকেল বেরিয়েছিল যে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ অন্তত 10,000, তার মানে ভ্যাকান্সি রয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি। একটা লামসাম নাম্বার, কিন্তু বহুত বড় নাম্বার। একসাথে 10,000 কর্মী নিয়োগ মানে বিশাল ব্যাপার। এবং সেখানে দাবি করা হচ্ছে যে জুলাইয়ের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে নোটিফিকেশন বেরিয়ে যাবে সরকারি ওয়েবসাইটে। দেখো, বর্তমানে তো এসএসসি নেই, এর আগের বার এসএসসি এটা কন্ট্যাক্ট করেছিল, WBCSSC, কিন্তু বর্তমানে তো এসএসসি তুলে দেওয়া হয়েছে। এবছর পরীক্ষা হবে কিন্তু পিএসসির আওতাতে, এটুকুটা ক্লিয়ার একদম। তো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, আর আগের বছরের 2017-র প্রশ্নপত্র কী ছিল সেটা ডিসকাস, সবগুলোই এই ভিডিওতে আজকে আমরা কভার করে নেব। দু একজন কমেন্ট করেছিল যে আগের বছরের 2017-র যে পেপারটা সেটা ডিসকাস করে দিতে, সেটাই মেন উদ্দেশ্য। তার সাথে কি কি দরকার যোগ্যতা আর সিলেবাস কী সেটা জাস্ট জানিয়ে দেবো। দেখো, শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই। গ্রুপ ডির জন্যে ক্লাস 8, আশা করি ক্লাস 8 18 বছর হলে পরে ক্লাস 8 পাস এখন সবাই রয়েছে। আর গ্রুপ সির জন্যে বলা হয়েছে যে ক্লাস 10 পাস, মানে মাধ্যমিক পাস করতে হবে। আশা করি 18 বছর হলে পরে মাধ্যমিক পাস যারা করেনি তারা তো পরীক্ষার দিকে ভাববেই না। তো মাধ্যমিক পাস মোটামুটি সকলেই করেছো, দুটোতেই ফর্ম ফিল আপ করো। আমি সাজেস্ট করবো দুটোতেই ফর্ম ফিল আপ করো, গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই ফর্ম ফিল আপ করো, আগে একটা চাকরি দরকার। এরপর প্রথম কথা হলো যে গ্রুপ সির মধ্যে একটা পদ রয়েছে লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিতে, মানে লাইব্রেরি সায়েন্সের ওপর বিএসসি কোর্স থাকতে হবে, বিএসসি করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, এবং তার সমতুল্য যে ডিগ্রি সেটা। তার মানে শিক্ষাগত যোগ্যতা গেল আমাদের গ্রুপ ডির জন্য 8 পাস আর গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস। শুধু লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সের উপর বিএসসি থাকতে হবে, আর কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে বিশেষ কিছু বলা নেই। এবার সিলেবাসটা আমরা দেখে নেব। সিলেবাস দেখো রয়েছে, যে জিকে রয়েছে 15 নম্বর, এটা গ্রুপ ডির প্রথমে সিলেবাসটা দেখছি আমরা। জিকে, যেখানে বলছে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, মানে আমাদের দৈনন্দিন জীবনে আশেপাশের যে পরিবেশ তার উপর থেকে কিছু জিকে প্রশ্ন করা হবে এবং সেখান থেকে তাকে উত্তর দিতে হবে। 15টা কোশ্চেন থাকবে জিকে থেকে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স জানো, নর্মালি সব কিছুই দেওয়া আছে এখানে। দেখো, দ্য টেস্ট উইল, মাঝের থেকে পড়ছি, দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন রিলেটিং মেনলি টু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, মানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো প্রকল্প, যতগুলো কাজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো মেনলি। তাছাড়াও ন্যাশনাল লেভেলেও কিন্তু থাকবে, মেনলি বলা আছে, মানে ন্যাশনাল লেভেলেও দু একটা থাকতে পারে। অ্যান্ড আদার স্টেট অফ ইন্ডিয়া, হ্যাঁ আদার স্টেটও বলে দিয়েছে অলরেডি, স্পেশালি পার্টেনিং টু স্পোর্ট, হিস্ট্রি, কালচার অ্যান্ড জিওগ্রাফি। স্পোর্ট, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফির যে কারেন্ট অ্যাফেয়ার্স তার উপর থাকবে, মানে ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে দেওয়া আছে। আর অ্যারিথমেটিক থাকবে 15 নম্বর, মানে ম্যাথ থাকবে 15 নম্বর। অ্যারিথমেটিকের মধ্যে থাকবে সিম্পলিফিকেশন, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তার মানে মোটামুটি যে পাটিগণিত বলতে আমরা যা বুঝি পুরো পাটিগণিতটা দিয়ে দিয়েছে। তার মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর পাটিগণিত, এই তিনটে সেকশন থেকে 15 করে প্রশ্ন থাকবে। এবার দেখো, গ্রুপ সির যে সিলেবাসটা, গ্রুপ সিটা একটু ফোকাস করছি। দেখো, গ্রুপ সির জিকেও সেম বলা রয়েছে, কোশ্চেন্স উইল বি ডিজাইন টু দ্য টেস্ট অফ ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট, সেম গ্রুপ ডির মতোই। যে জিকে আশেপাশের যে পরিবেশ এবং পরিস্থিতি তার উপর ভিত্তি করে কোশ্চেন করা হবে জিকে থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স সেম বলা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও। জেনারেল ইংলিশ, এখানে ইংলিশটা বেশি থাকছে আমাদের। ইংলিশের মধ্যে ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ, তার মানে নর্মাল যে গ্রামার সেখান থেকে কোশ্চেন থাকবে, গ্রামার ভোকাবুলারি থেকে। সেন্টেন্স স্ট্রাকচার ওই তার মধ্যেই পড়ে যাচ্ছে, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড কারেক্ট ইউসেজ, এই কয়েকটা জিনিস থাকছে। ভোকাব থাকছে, গ্রামার থাকছে, সেন্টেন্স স্ট্রাকচার থাকছে, সিনোনিম, অ্যান্টোনিম থাকছে, আর তার সাথে কোনটা কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স সেইটা থাকছে, বাস, আর কিছু থাকছে না। এর আগের পারের যে প্রশ্নটা সেটা দেখলে বুঝতে পারবে, এর ওপরে বেস করে কিন্তু কোশ্চেনটা হয়েছিল।
অ্যারিথমেটিকেও কিন্তু সেই রকমই দেওয়া রয়েছে, গ্রুপ ডিতে যেমন বললাম যে পুরো পাটিগণিতটা দেওয়া রয়েছে। তার মানে আমাদের মেনলি কী করতে হচ্ছে, পাটিগণিতটা কভার করতে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স ফুল কভার করতে হচ্ছে, আর জিকে কভার করতে হচ্ছে। জিকের মধ্যে অ্যারাউন্ড সারাউন্ডিংস বলা রয়েছে, তার মানে মোটামুটি সব জিকেই কিন্তু তোমার এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। আর গ্রুপ সিতে ইংলিশটা একটু বেশি থাকছে, 15 নম্বরের একটা ইংলিশ থাকছে, ইংলিশে গ্রামার আর ভোকাব পার্টটাই রয়েছে। এবার দেখো এখানে আর একটা আমি পেয়েছি আর একটা পেপার থেকে, যে মোট পরীক্ষা হবে 100 নম্বর, গ্রুপ সিট যেটা, গ্রুপ সি ক্লার্কের পরীক্ষা যেটা, সেটা মোট পরীক্ষা হবে 100 নম্বর, তার মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বর হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে তোমার মার্কশিটের যে রেজাল্ট তার ভিত্তিতে 10 নম্বর থাকবে, যার যেরকম স্কোরিং সেই হিসাবে তাকে পার্সেন্টেজ দেওয়া হবে। ওই 10-এর মধ্যে যাদের 80% আছে মোটামুটি 7-8 পেয়েই যাবে। আর টাইপিং টেস্ট এবং কম্পিউটারের দক্ষতা, মানে ক্লার্কের ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট কিন্তু হবে, সেখানে 25 নম্বর থাকছে। আর ইন্টারভিউ থাকছে 5 নম্বর, ইন্টারভিউ মাত্র 5 নম্বর। গ্রুপ ডির ক্ষেত্রেও দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে এখানে দেওয়া নেই, যাই হোক গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু 5 নম্বরের থাকছে আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, আর 3-5 15, টোটাল 60 নম্বরের সেখানে পরীক্ষা হচ্ছে। আর যেটা ক্লার্কের পরীক্ষা সেখানে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবার লিখিত পরীক্ষায় সফল হলে প্রথম দেখা হয় অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মানে প্রথম দেখা হবে তোমার রিটেন যে পরীক্ষাটা দিলে সেটাতে যা পেলে সেইটা, তারপর সেখানে পাশ করলে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে তোমার মার্কশিটে যে নাম্বার রয়েছে তার ভিত্তিতে তোমাকে নাম্বার দেওয়া হবে, তাতে 10 নম্বর বরাদ্দ থাকে। তারপর থাকে টাইপিং টেস্ট, এরপর হবে টাইপ টেস্ট বা কম্পিউটারের দক্ষতা, তাতে 25 নম্বর থাকে, এবং সবশেষে থাকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেখানে 5 নম্বর। এই সকল নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। ঠিক, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে তোমার বললাম ওই প্রথমে রিটেন টেস্ট হবে আর পার্সোনালিটি, মাঝের এই টাইপিং টেস্টটা থাকবে না, আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপরও কোনো নাম্বার থাকছে না সেখানে। পরীক্ষার সময় 60 মিনিট, 1 ঘন্টা পরীক্ষার সময় পাবে। প্রশ্নের ধরন বলা আছে এমসিকিউই তো এখন চলছে, রিটেন টেস্ট প্রিলি সবতেই এমসিকিউ হয়। প্রশ্নের মান 1 নম্বর করে, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে। সিলেবাসটা এখানে বাংলাতে লেখা আছে, ব্যাস আমি যা বললাম সেটাই বাংলাতে লেখা আছে। চলো এবার আমরা আগের সালের যে প্রশ্ন সেটটা সেইটা আমরা দেখো এখানে জিকে থেকে প্রথমে 15টা প্রশ্ন রয়েছে। জেপিইজি ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে, জেপিইজি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটা কি? জেপিইজি এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ। ঠিক আছে, এই বি অপশন বি যেটা ছিল সেটা সঠিক উত্তর, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ। এবার পরের প্রশ্ন দেখব, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, রামসার সাইট হলো জলাভূমি। রামসার সম্মেলন হয়েছিল ইরানে, সেই ইরানে এই যত জলাভূমি যে বুঝিয়ে ফেলে সেখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং করা হচ্ছে, সেইটা বন্ধ করার জন্যে, সেটার বিরুদ্ধে আইন নেওয়ার জন্যে, পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে যে সম্মেলন হয়েছিল সেটাই রামসার সাইট সম্মেলন নামে পরিচিত। এই রামসার সাইট মানে জলাভূমির সাথে সম্পর্কযুক্ত। এবার দেখো তার পরের প্রশ্ন ছিল, হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন বহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা, আর শক্তির ব্যবহার করা। সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা, এটা হিমোগ্লোবিনের মেন কাজ। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। আচ্ছা, এরপরে এই সাইডে প্রশ্ন রয়েছে, দেখো একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, কারণ এটা অ্যাকচুয়ালি আমি পেজগুলো ছবি তুলে সেখান থেকে এডিট করে আর কি ভিডিওটা করছি আমার নিজস্ব ইয়েতে পিডিএফ তৈরি করে, তো যেহেতু ছবি তুলে করছি ওই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নাও। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এর নাম হলো, আর একটা নাম হলো রেটিনল, চোখের রেটিনার সাথে যুক্ত, তার জন্য নাম রেটিনল। এবার পরের প্রশ্ন দেখব, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? খুব ইজি প্রশ্ন ছিল, 206টা হাড় রয়েছে মানুষের শরীরে। পরের প্রশ্ন হলো, মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায়, কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত।
মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। পরের প্রশ্ন, ধরিত্রী দিবস কবে পালিত হয়? ধরিত্রী দিবস 22শে এপ্রিল। 22শে এপ্রিল পালিত হয় ধরিত্রী দিবস। 5ই জুন যেটা দেওয়া আছে দেখো, এটা বিশ্ব পরিবেশ দিবস। ধরিত্রী দিবস হলো 22শে এপ্রিল। চলো পরের প্রশ্ন দেখব। একটু জাস্ট অসুবিধা হচ্ছে, হ্যাঁ, এই ভিডিওটা এইভাবে হচ্ছে যেহেতু কাট আউট নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিও। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? পশ্চিমবঙ্গে দেখো গরুমারা অবশ্যই অবস্থিত, সুন্দরবন অবস্থিত, চাপড়ামারি অবস্থিত, মানসটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত নয়। তাহলে মানস যে বনভূমিটি সেটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। পরের প্রশ্ন ছিল, ঝুম হলো একটি চাষের পদ্ধতি, ঝুম চাষ বলা হয়। ঝুম চাষের নাম শুনে থাকবে। সেইখানে কি করা হয়, ফসল কেটে নেওয়া হলো, তারপর যে ফসলের যে গাছগুলো সেই তার কিছুটা অংশ থেকে যায় মাটির ওপরে, সেইগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেরোসিন দিয়ে কিছুটা অংশ আগুন ধরিয়ে দেওয়া যায়, অটোমেটিক পুরো মাঠটা তারপর হয়ে যায়, পুড়ে যায়। এর ফলে কি হয়, কিছুদিনের জন্যে ওই মাটিটার উর্বরতা বৃদ্ধি পায় এবং সেখানে আরেকটা ভালো রয়েছে যে কীটপতঙ্গের যে অ্যাটাকটা সেটা হয় না। যদিও এটা লং রেঞ্জে যদি দেখা যায় তাহলে পরে জমির পক্ষে ক্ষতিই হয়, কিন্তু কিছু দিনের জন্য, কয়েক বছরের জন্য কিন্তু এটার ভালো এফেক্ট পড়ে বলে মানুষ এইটাই করে মেনলি। চলো পরের প্রশ্ন দেখব। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা ইলোরার নাম শুনেছো? অজন্তা ইলোরার গুহাচিত্র ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। সেই ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। একদম ইজি প্রশ্ন ছিল এখানে। মানবদেহের কোষে থাকে, হ্যাঁ এইটা একটু ভালো প্রশ্ন ছিল, যে মানবদেহের কোষে কটা ক্রোমোজোম থাকে? 46টি। 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। 44A লিখে দিই, 44A প্লাস XX কিংবা XY। 44A মানে 44টা অটোজোম, তার সাথে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, ঠিক, টোটাল 46টা। চলো পরের প্রশ্ন দেখব। এখানে রয়েছে, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। আলফ্রেড নোবেল, যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়, তিনি কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন ডিনামাইট। ডিনামাইট আবিষ্কার করার জন্য তিনি বিখ্যাত। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। ডিনামাইট কোন কাজে ব্যবহার করা হয় এটাও জেনে রাখো, যে ডিনামাইট আমরা যে পাথর ব্যবহার করি, ঢালাইয়ের কাজে, বাড়ি ঢালাই কাজে যে পাথর ব্যবহার করি, সেই পাথরের যে বড় বড় পাহাড়ের মতো রয়েছে, সেই অংশ মাঝে তোমার ছিদ্র করে আর কি সেখানে ডিনামাইটটা এক্সপ্লোড করা হয়। তার ফলে কি সেই পাহাড়টা ভেঙে যায় এবং তারপর সেখান থেকে এক্সট্র্যাক্ট করা হয় সেই পাথরগুলো। পরের প্রশ্ন দেখব, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকাতে। আফ্রিকাতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো, সবথেকে বেশি কোনটা রয়েছে? নাইট্রোজেন, প্রায় 78%, 77 পয়েন্ট সামথিং, 78% ধরা হয়। 78% রয়েছে নাইট্রোজেন, তারপরে স্থান হলো অক্সিজেনের। পরের প্রশ্ন, সিএনজি এর ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন ডিতে রয়েছে, দেখো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি এর ফুল ফর্ম। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখব। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দেখা যাক কারেন্ট অ্যাফেয়ার্স কত ইজি দিয়েছে না অনেক পুরনো দিয়েছে। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM এর ফুল ফর্ম ইংরেজিতে দেখো, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আমিও একটু ভুলে গেছিলাম, মনে করে নিলাম। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর ফুল ফর্ম, যেটার বাংলা করলে হয় অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পরমাণু ক্ষেপণাস্ত্র। তো ব্যালিস্টিক মিসাইলের ক্ষেপণাস্ত্রই বলতে হবে, আর কোনো বাংলা নেই। তো ইন্টারকন্টিনেন্টাল বা অন্তর্মহাদেশীয় একমাত্র ভারতবর্ষের পাশে এরকম ব্যালিস্টিক মিসাইল আছে, কি তার নাম হলো অগ্নি 5। এটা হলো ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র। মানে ধরো আমাদের ভারতবর্ষ থেকে আমরা রাশিয়া কিংবা আমেরিকাতে কিন্তু অ্যাটাক করতে পারবো, এতটা আমাদের পাশে এই অগ্নি 5, যেটা এখনও রিসার্চ চলছে, এখনও এটা দাবি করা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের কাছে রয়েছে এই অগ্নি 5, সেটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। পরের প্রশ্ন দেখব,
নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে, সরি, দেখো এই ছবির জন্য এই সমস্যাটা হচ্ছে। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে জুনো। দেখো এখানে একটা শর্ট ট্রিক্স মাথায়, এটা একটু ভালো কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। দেখো যদি ইংলিশ নামগুলো মনে থাকে না, তাহলে পরে অনেক সময় কিন্তু সুবিধা হয়। বৃহস্পতির ইংরেজি নাম হলো জুপিটার, সেখান থেকে জুনো দেখো মিল রয়েছে, এটা মানে ট্রিক করা যেতে পারতো। পরের প্রশ্ন রয়েছে, আগস্ট 13, 2014 সালের পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয় তা হলো, আচ্ছা তার মানে 2014 পর্যন্ত আমাদের কি ছিল? প্ল্যানিং কমিশন ছিল, সেটাকে সরিয়ে দিয়ে কোন কমিশন নিয়ে আসা হয়েছে, কোন আয়োগ নিয়ে আসা হয়েছে সেটার কথাই বলা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। তো নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে, সেটা ফুল ফর্মে দিয়েছে। নীতি আয়োগ আমার আগের ভিডিও যারা দেখেছো তাদেরকে আমরা বলেছি যে নীতি আয়োগ তৈরি করা হয় 2015 ফার্স্ট জানুয়ারি তৈরি করা হয়েছিল নীতি আয়োগ। পরের প্রশ্ন দেখব, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? লাস্ট হয়েছে আমাদের কাঠমান্ডুতে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কাঠমান্ডু। 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। এটা হওয়ার পর আর কোনো সম্মেলন হয়নি। পরের প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এখান থেকে আমার অবাক লাগলো যে একই প্রশ্ন দুটো সেটে দিয়ে দিয়েছে, মানে একটা পরীক্ষাতে এক জায়গা থেকে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে। দেখো এই প্রশ্নটার সাথে আর একটা প্রশ্ন পেয়ে যাবে। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা কবে তৈরি হয়েছে সেই প্রশ্নটা চেয়েছে। লাস্ট বলে দিচ্ছে সর্বশেষ ভারতীয় রাজ্যটির নাম কি, সেখানে তেলেঙ্গানা হয়ে গেল। এবার দেখো কয়েকটা প্রশ্ন পরেই কিন্তু এই প্রশ্নটা চেয়েছে। রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত সেটি হলো টেনিস খেলার সাথে যুক্ত রজার ফেডারার। দেখো এখানে কয়েকটা নাম জানতে চাই। রজার ফেডারার, নোভাক জকোভিচ আর রাফায়েল নাদাল, তিনজনেই কিন্তু টেনিস খেলার সাথে যুক্ত। আর তার সাথে অবশ্যই সেরেনা উইলিয়ামসের নামটাও মনে রাখবে। এইগুলো প্রশ্নতে আসে সাধারণত, এই রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি লেভেলে এই প্রশ্নগুলো আসে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটির তত্ত্বের সাথে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্বের জন্যই পপুলার হয়েছিলেন। থিওরি অফ রিলেটিভিটি ইংরেজিতে বলা হয়। পরের প্রশ্ন দেখব, আচ্ছা পরের পেজ দেখো এখানে রয়েছে, এই কোশ্চেনটা একটু ভালো ছিল, যে মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে চলবে? মৈত্রী এক্সপ্রেস 2 কলকাতা এবং খুলনার মধ্যে চলবে। প্রথম যেটা মৈত্রী এক্সপ্রেস বলে, যেটা 2 নয়, সেটা প্রথমটা, সেটা কলকাতা ঢাকার মধ্যে। এবার দ্বিতীয়টা যেটা চলবে সেটা কলকাতার খুলনার মধ্যে চলবে। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় যে সালে তা হলো। দেখো আগেরটা দিয়েছে সর্বকনিষ্ঠতম রাজ্য কোনটা, সেখানে তেলেঙ্গানা। এবার তেলেঙ্গানা এই দুটো কম্পেয়ার করে কিন্তু উত্তর করা যেত। দেখো তেলেঙ্গানার যে গঠন সাল, সেখানে কিন্তু 2010-এর পর সবগুলো দেওয়া রয়েছে। 2010-এর পর আর কোনো রাজ্য গঠন হয়নি, এই শুধুমাত্র তেলেঙ্গানা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটা গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পক্ষী হলো, খুব ইজি কোশ্চেন ছিল এটা, ভারতের জাতীয় পক্ষী হলো ময়ূর। পরের প্রশ্ন, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? মানে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন 2014 সালে? সঠিক উত্তর হয়ে যাবে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য হলেন সেই ব্যক্তি যিনি BHU বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা কাশী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। আচ্ছা এই সাইডে আর কিছু রয়েছে কোশ্চেন। হ্যাঁ, কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? দেখো 12টা মুখ্য বন্দর তখন ছিল, অলরেডি এখন 13টা হয়ে গেছে। তো সেই মুহূর্তে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদিও এক বছর 1.5 বছরের পুরনো ছিল। 13তম বা 13তম মুখ্য বন্দর কোনটা হতে চলেছে? পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কোথায়?
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। পরের প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আমরা সবাই জানি কম বেশি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস। পরের প্রশ্ন, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? দেখো, খ্রিস্টমাস আমরা শীতের সময় 25শে ডিসেম্বর পালন করি। তো 25শে ডিসেম্বর আমরা উত্তর গোলার্ধে রয়েছি, তাহলে দক্ষিণ গোলার্ধে যে দেশটা থাকবে সেই দেশটা পালন করবে গরমকালে বা গ্রীষ্মকালে। তাহলে কোনটা দক্ষিণ গোলার্ধে রয়েছে? ইউএসএ উত্তর গোলার্ধে রয়েছে, কানাডা উত্তর গোলার্ধে, গ্রেট ব্রিটেন উত্তর গোলার্ধে, অস্ট্রেলিয়া তাহলে দক্ষিণ গোলার্ধে। আমরা জানি অস্ট্রেলিয়া একদম দক্ষিণে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুটো দেশ একদম দক্ষিণে রয়েছে। তাহলে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি। আর দয়ারাম সাহানি যেটা রয়েছে, ইনি হরপ্পা আবিষ্কার করেন। হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই ছিল আমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা ইংলিশ পোর্শনটা দেখে নেব। দেখো, ইংলিশের ফার্স্ট প্রশ্ন রয়েছে, এখানে 15টা প্রশ্ন রয়েছে। 1 or 2 stars were still ড্যাশ ইন দ্য স্কাই। আমরা দেখো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে বলতে বড় হয়েছি, তাহলে পরে টুইঙ্কলিং এইটা হবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, টুইঙ্কলিং ইন দ্য স্কাই। 1 or 2 stars were স্টিল টুইঙ্কলিং ইন দ্য স্কাই। ঠিক, তাহলে অপশান সি এটা সঠিক উত্তর হচ্ছে। পরের প্রশ্ন রয়েছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। দেখতেই পাচ্ছ এটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য এটা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। এটাই চেয়েছে যে কোন যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কোন ধরনের সেন্টেন্স। সঠিক উত্তর হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। মিক্স সেন্টেন্স লেখা আছে বলে আমি আর একবার চেক করে নিলাম যে মিক্সড কিছু রয়েছে কিনা, না এটা ফুললি একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরের প্রশ্ন দেখো রয়েছে, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওরি হোয়েন আই অ্যাম লেট। দেখো এইখানে ফার্স্ট পোর্শন যেটা, এই পোর্শনটাতেই ভুল হয়েছে। আই উইল ট্রাই হবে না, আই শ্যাল ট্রাই। আয়ের পর সবসময় শ্যাল বসে, উইল বসে না, তাহলে অপশান এ যেটা রয়েছে, এ পোর্শনে আমাদের ভুলটা রয়েছে। তাহলে 33-এর অপশান এ সঠিক উত্তর হবে। এর পরেরটা রয়েছে, অর ইজ ইট সাম হাম্বেল লে familiar matter of delay today in the above lines the word humble means। এখানে হাম্বেল মানে হলো ইনসিগনিফিক্যান্ট, মানে গুরুত্বহীন, অতটা ইম্পর্টেন্ট না, গুরুত্বহীন হাম্বেল কথার অর্থ এখানে। ঠিক, তাহলে 34-এর অপশান সি হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নটা রয়েছে, দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক সেটা বের করতে হবে। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। আরেকটা রয়েছে, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। দেখো, দেন যখন আমরা ইউজ করি সাধারণত সেম ফর্মটাই দেওয়ার সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রথমেও বিং ইন্টেলিজেন্ট রয়েছে, পরেও দেখো বিং হার্ড ওয়ার্কিং রয়েছে, তাহলে পরে সেম ফর্ম ইউজ করা হচ্ছে, এইটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক, অপশান ডি। পরের প্রশ্ন রয়েছে, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম nowadays is that he avoids to speak to me. Another baffling change that, দেখো অ্যানাদারের এখানে কোনো প্রসঙ্গই নেই, কারণ এর আগে কোনো সেন্টেন্স বলেনি যে এটা অ্যানয় করছে, মানে অ্যানয় করা মানে অ্যাভয়েড করা মানে এড়িয়ে যাওয়া। তো অ্যানাদার বলতে আর একটা জিনিস, আর একটা ব্যাফলিং চেঞ্জ আমি তার মধ্যে লক্ষ্য করছি, যে সে আমার সাথে কথা বলতে এড়িয়ে যাচ্ছে। তো আর একটা চেঞ্জ, তার মানে একটা চেঞ্জ অলরেডি বললে পরে তারপরে অ্যানাদার চেঞ্জ বলতে পারবো। তাহলে এখানে যেহেতু অ্যানাদার মানে আর একটা যেহেতু দেওয়া নেই, প্রথমে কোনো বর্ণনা দেওয়া নেই, ডাইরেক্ট অ্যানাদার ইউজ করা যাবে না, তাহলে ফার্স্ট পার্টে আমাদের ভুল হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এই অ্যানাদারটা ইউজ করা যাবে না, ফার্স্ট পার্টে ভুল ছিল। পরের প্রশ্ন দেখব, একটু জুম ইন জুম আউট করছি, এটা বুঝতে পারছি তোমাদের সমস্যা হবে, কিন্তু কিছু করার নেই। দেখো, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। আচ্ছা,
রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। এসের কী হয়? সারমর্ম হয়। সারমর্মকে ইংরেজিতে কী বলি? সারমর্মকে ইংরেজিতে আমরা সামারি বলি। তাহলে এই অ্যাবস্ট্রাক্টের পরিবর্তে হয়ে যাবে সামারি। রাইট অ্যান্ড সামারি অফ দিস এসে। পরের প্রশ্ন রয়েছে, আচ্ছা এটা ওপরে করে দিই। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? দেখো এর মধ্যে একটা, এটা কোনো কোয়ারি নয়, এটা কিন্তু কোনো প্রশ্ন নয়, এটা হলো একটা রিকোয়েস্ট, এটা পোলাইট রিকোয়েস্ট একটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আচ্ছা আপনাকে যদি একটু গাড়িটা সরিয়ে দিতে বলি তাহলে আপনি কিছু মনে করবেন? মানে এটা প্রশ্নের মতো হলেও প্রশ্ন নয়, এটা একটা পোলাইট রিকোয়েস্ট, কিছু মনে করবেন না তো? এই ধরনের আমরা যে বাংলা টার্মটা ব্যবহার করি সেইটাই ইংরেজিতে বলতে চাইছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার। আমি বুঝতে পারছি না হোয়াট ইজ রিটেন হেয়ার, মানে এখানে কী লেখা রয়েছে আমি বুঝতে পারছি না। এবার আন্ডারস্ট্যান্ড, এটাকে আন্ডারলাইন করা আছে, বলছে চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব। আচ্ছা ফেজাল ভার্ব থেকেও দিয়েছিল, তো আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভার্ব হবে মেক আউট। মেক আউট হবে আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভার্ব। পরের প্রশ্ন রয়েছে, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট। আচ্ছা গলায় যদি আমাদের ব্যথা হয়, গলা অবস্থা খারাপ হয়, অলরেডি আমার যেটা অবস্থা রয়েছে এখন, তো এই অবস্থাটার জন্যে আমরা ডাক্তার কি করতে বলে? গার্গেল করতে বলে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? গার্গেল। GURGLE, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। GAR, দেখো এটা দেওয়া রয়েছে, এটা হবে না, এটা GURGLE, গার্গেল, গার্গেল উচ্চারণ হবে, ঠিক। পরের প্রশ্ন রয়েছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা আমাদের বার করতে হবে। আর একটু জুম ইন করে নিই। হ্যাঁ, ভূপেন ডু নট নো দ্য ওয়ে। ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে। ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। দেখো ভূপেন একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে পরে তার সাথে প্রথম যে অক্সিলারি ভাবটা থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এইটা হবে সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। ঘড়িতে, তোমার ঘড়িতে কটা বাজছে, এটা ইংরেজিতে বললে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়ার ওয়াচ হয়। বাই ইয়ার ওয়াচ, এটা একটা স্পেশাল ব্যবহার প্রিপোজিশনের, এটা কিন্তু মাথায় রাখবে, এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে অলরেডি। SSC, CGL, CHSLও কিন্তু এই পরীক্ষার এই কোশ্চেনটা রিপিট হয়েছে বারবার, যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এরপর বলছে, এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড এ হার্ড। হার্ড বলা হয় যদি একগুচ্ছ এলিফ্যান্ট, মানে হাতি যদি একগুচ্ছ থাকে তাহলে পরে তার যে গ্রুপটাকে তাহলে কি বলা হবে? হার্ড বলা হবে। স্কুল অফ বয়েজ বলা হয়। আর কালেকশন অফ আইটেমস বলতে পারো, কালেকশন অফ মেয়েদের যে ইয়ে হয় কসমেটিক্স না, মেয়েদের যে গয়নার যে সেটটা সেটাকে কালেকশন বলা হয় একসাথে, ঠিক। আর হার্ড তোমার এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এলিফ্যান্টের ক্ষেত্রে। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট স্যাড নিউজ হবে। আই রিগ্রেট টু ইনফর্ম, আমি কষ্ট পাচ্ছি, টু ইনফর্ম ইউ, আমি তোমাকে বলতে কষ্ট পাচ্ছি, তোমাকে জানাতে কষ্ট পাচ্ছি, দ্যাট স্যাড নিউজ, বাজে খবর যদি হয়, দুঃখজনক খবর হয়, তাহলে পরে সেটা বলতে আমি কষ্ট পাবো, তাহলে পরে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট স্যাড নিউজ। এবার পরের প্রশ্ন রয়েছে, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। আচ্ছা অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মানে এর বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। দেখো এখানে রয়েছে ইম্পর্ট্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, ফাস্ট, ফিউটাইল। ট্রিভিয়াল মানে হলো ইম্পর্ট্যান্ট, তাহলে ট্রিভিয়াল মানে আনইম্পর্ট্যান্ট, তো ইম্পর্ট্যান্ট হবে এর অ্যান্টোনিম, ঠিক। তাহলে পরে ট্রিভিয়ালের অপোজিট হয়ে গেল ইম্পর্ট্যান্ট। ফিউটাইল মানে ব্যর্থ, ইনসিগনিফিক্যান্ট মানে তো গুরুত্বহীন। হ্যাঁ এটা তার মানে তোমার ট্রিভিয়ালের সমার্থক হয়ে যাচ্ছে। আর ফাস্ট মানে দ্রুত। চলো পরের প্রশ্ন। কমপ্লিট হয়ে গেছে, 15টা হয়ে গেছে, এখানে দেখো 45 পর্যন্ত রয়েছে। ম্যাথের যদি তোমাদের দরকার হয় সেটটা এইরকম সমস্যা করতে দেবো না, সেখানে কাট আউট নিয়ে নেবো,
প্রত্যেকটা ম্যাথ একটা একটা করে কেটে নিয়ে সেখানে কারেকশান করে দেবো, পুরো ক্লাসটা করিয়ে দেবো। যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ম্যাথটা দেখো ভিডিও লেন্দি হয়ে যায় বলে অনেকে দেখতে চাও না, তো কতজন ইন্টারেস্টেড সেটা জানাবে, তাহলে পরে কিন্তু ম্যাথেরটা নিয়ে আসবো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্যে।